সিপিএমের ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যে মহিলা ভোট আর আদিবাসী ভোটকে লক্ষ্য করে। কেন এই প্রশ্ন তুলছি? কারণ সম্প্রতি বাঁকুড়া জেলার সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবলীনা হেমব্রম, যিনি একজন মহিলা তো বটেই, তারই সঙ্গে তিনি আদিবাসী সম্প্রদায়ের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি জনজাতি আদিবাসী ভোটকে লক্ষ্য করে সিপিএমের এটা কোনো কৌশল? মহিলা ভোটের যে গুরুত্ব এ রাজ্যে রয়েছে সেটা স্বাভাবিকভাবেই সিপিএম খুব ভালো করেই বুঝতে পারছে। এবং ঐতিহাসিক সিদ্ধান্ত কেন? কারণ 34 বছর শাসনকালে বা তার পরবর্তী সময়েও এখনও অবধি কিন্তু এরকম কোনো জেলায় মহিলা সম্পাদক নির্বাচিত হয়নি। এমনকি 1964 সাল থেকে, যবে থেকে সিপিএমের জন্মলগ্ন, সেই থেকেও কিন্তু কখনোই জেলা সম্পাদকের ভূমিকায় বা কোনো সম্পাদকের ভূমিকায় কিন্তু কোনো মহিলাকে দেখা যায়নি। বরাবরই এটা বিভিন্ন মহলে, রাজনৈতিক মহলে তো অবশ্যই এই অভিযোগ উঠেছে যে সিপিএমে কোথাও গিয়ে ব্রাত্য মহিলারা কিন্তু বড় পদ পান না। তবে একেবারে যদি আমরা সাম্প্রতিককালের কিছু ইনসিডেন্ট দেখি বা কিছু অনুষ্ঠান আয়োজন আমরা যদি দেখি, তাহলে আমরা কিন্তু দেখতেই পাবো যে কোথাও গিয়ে কিন্তু মহিলা নেতৃত্বদের এগিয়ে দেওয়া হচ্ছে। একেবারেই যে 2024-এর লোকসভা নির্বাচনের আগের যে ব্রিগেড সমাবেশ, সেখানে কিন্তু একেবারে মহিলা মুখকে কেন্দ্র করে আমরা বলতে পারি। তার আগে ইনসাফ যাত্রা হয়েছিল, সামনের সারিতেই ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি মঞ্চে বক্তৃতাও রেখেছিলেন। এবং আরও একটা উল্লেখযোগ্য দিক, এই যে মহিলাদেরকে সিপিএম কতটা জায়গা দিচ্ছে ইদানিংকালে, এই প্রশ্নটা বা এই কথাটা কেন আমরা বলছি? কারণ সামনেই রয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন এবং প্রকাশ্যে যে সমাবেশ রয়েছে ডানকুনিতে, তা অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে মূল বক্তা 4 জন এবং সেই 4 জনের মধ্যে 2 জন মহিলা। সেই মহিলাদের মধ্যে একজন হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় আর একজন দেবলীনা হেমব্রম। অর্থাৎ এখানে কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়াই যাচ্ছে যে সিপিএম কিন্তু দেবলীনা হেমব্রমকে বেশ ভালোই এক্সপোজার দিচ্ছে, ভালোই গুরুত্ব দিচ্ছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তো আগে থেকেই আমরা জানি, সে বিভিন্ন আন্দোলনে, মিছিলে, রাস্তায় তাকে সামনের সারিতে দেখা গেছে। তবে দেবলীনা হেমব্রমকে কিন্তু এখন আবার খুব সামনের সারিতে কোথাও গিয়ে সিপিএম তুলে আনতে চাইছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন তুলে আনতে চাইছে কেন আমি বলছি, কারণ এই দেবলীনা হেমব্রম কিন্তু ইতিমধ্যেই তিনি 3 বারের বিধায়ক এবং একবারের মন্ত্রীও বটে। বাঁকুড়ার রানীবাঁধের 3 বারের বিধায়ক তিনি। 1996, 2006 এবং 2011 সালের বিধায়ক। এমনকি 2006 থেকে 11 সাল পর্যন্ত রাজ্যের উপজাতি বিষয়ক মন্ত্রীও ছিলেন তিনি। আদিবাসী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন দেবলীনা। এছাড়া 2022 সালের এপ্রিলে সিপিআইএমের পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয় তাকে। এই দেবলীনা হেমব্রম বরাবরই কিন্তু তার যে লড়াকু মানসিকতা, সেই লড়াকু নেতৃত্বের পরিচয় কিন্তু তিনি সিপিএমকে দিয়েছেন। 2012 সালে বিধানসভায় কিন্তু তিনি যে চিটফান্ড কাণ্ড, সেই চিটফান্ড কাণ্ডে বক্তৃতা রাখতে গিয়ে, বক্তব্য পেশ করতে গিয়ে কিন্তু তৃণমূলের কাছে কিন্তু বেশ আক্রমণের শিকার হয়েছিলেন। তখনও কিন্তু তার যে সেই লড়াকু মনোভাব, লড়াকু নেতৃত্ব, সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সিপিএমের কাছে। বরাবরই তার এই লড়াকু মানসিকতা সিপিএম যেমন দেখেছে বাংলার মানুষ। এবং তার যে এই যে মানে তৃণমূল স্তরে যে যোগাযোগ, একেবারে মাটির সঙ্গে যোগ, মানুষের সঙ্গে মিশে যাওয়া, সেটা কিন্তু রয়েছে। তিনি যে কোনো বাড়ির, মানে যে কারোর বাড়ির দাওয়ায় বসে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহযোগে পান্তা ভাত খেয়ে নিতে পারেন। তিনি একেবারেই সাধারণ মানুষের সঙ্গে খুব সহজভাবে মিশে যেতে পারেন। পার্টির কর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে যেমনভাবে তিনি সহজভাবে কথা বলেন, মঞ্চে দাঁড়িয়েও কিন্তু এতটাই সহজভাবে কথা বলেন যে মানুষ তার কথার সঙ্গে কিন্তু নিজেদেরকে যোগ করতে পারে, কোথাও গিয়ে কন্ট্যাক্ট করতে পারে। 2019 সালের ঘটনা বলি। 2019 সালের ব্রিগেড সমাবেশে যখন তাবর নেতারা তারা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, দিয়ে একের পর এক নেমে যাচ্ছেন, তারই মাঝে এই দেবলীনা হেমব্রম তিনি মঞ্চে ওঠেন এবং তার যে জঙ্গলমহলের ভাষায় তিনি যে আগুন ঝরানো বক্তব্য রেখেছিলেন, তাতে কিন্তু একেবারে
যে বামপন্থী কর্মীদের মনে কিন্তু একেবারে একটা যে আবেগের পাশাপাশি যে লড়াইয়ের যে মানসিকতা সেটার কিন্তু আবেশ তিনি তুলে ধরেছিলেন এবং বরাবরই এটা এই পরিচয় তার রয়েছে। তাই এই প্রশ্ন এবং কোথাও গিয়ে একেবারে একটা স্পষ্ট ইঙ্গিত যে দেবলীনা হেমব্রমকে কিন্তু সিপিএম একটা বেশ ভালোই এক্সপোজার দিচ্ছে। দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখোপাধ্যায়দের হাত ধরে সিপিএমে মহিলা ভোট ফিরবে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে তৃণমূল কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না যে দেবলীনা হেমব্রমের সময়, অর্থাৎ 2011 সালে তিনি বিধায়ক ছিলেন। আমি কিন্তু বলেইছি দেবলীনা হেমব্রমের সময়েই তো পার্টি ডুবতে মানে পার্টির যে ডোবা তার শুরু, মানে ডুবতে বসেছিল। তো তখন যখন দেবলীনা হেমব্রম কিছু করতে পারেনি, এখন 2025 সালে এসে তিনি কি করবেন? কোনো গ্রহণযোগ্যতা নেই এই সকল নেতৃত্বের মানুষের কাছে, এমনটা কিন্তু তৃণমূল কটাক্ষ করছে। তবে গণতন্ত্রে মানুষ শেষ কথা, মানুষ কি বলে ভোট বাক্সে সেই জবাব সেটা জমা পড়ে কিনা সেদিকে নজর রাখতে হবে। আপনাদের চোখ থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।